এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে আসছি গণিত প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার সম্পর্কিত আমার ষষ্ঠ নাম্বার ক্লাস। ষষ্ঠ নাম্বার ক্লাসে যে টপিকসটি আমার উঠে আসছে সেটি হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। অর্থাৎ কতগুলো আবৃত দশমিক ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে বলতে পারে যে এগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সমস্যার সমাধানের জন্য আমি একটি সমস্যা এখানে উপস্থিত করেছি, সেটি হচ্ছে 1.3 পৌনঃপুনিক 1.12 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 1.23 4 পৌনঃপুনিক 4 5 পৌনঃপুনিক। অর্থাৎ প্রথম সংখ্যাটিতে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 0টি, আবৃত অঙ্কের সংখ্যা 1টি। দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 1টি, আবৃত অঙ্কের সংখ্যা 2টি। তৃতীয় সংখ্যাটিতে আমরা দেখতে পাই দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 2টি, আবৃত অঙ্কের সংখ্যা 3টি। এখন এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে কিভাবে তোমরা এই সমস্যার সমাধান করবে একটু লক্ষ্য করো। দেখবে সদৃশ আবৃত ভগ্নাংশের প্রকাশ তোমাদের কোনো অংশে ভুল যাওয়ার কথা থাকবে না। এখন লক্ষ্য করো, এখানে 1.3 আবৃত ভগ্নাংশে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 0, আবৃত অঙ্কের সংখ্যা 1। একইভাবে 1.123 পৌনঃপুনিক এর দশমিকের পরের অনাবৃত আবৃত অঙ্ক সংখ্যা 2 এবং 1.23 4 পৌনঃপুনিক 4 5 পৌনঃপুনিক এ দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 2, আবৃত অঙ্কের সংখ্যা
সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 0, আবৃত অঙ্কের সংখ্যা 1। দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 1, আবৃত অঙ্কের সংখ্যা 2। অর্থাৎ এখানে 2 বলতে 2টি, 1 বলতে 1টি। তৃতীয় সংখ্যাটিতে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা 2, আবৃত অঙ্কের সংখ্যা 3। তাহলে সদৃশ, সদৃশ বলতে কি বোঝায়? সদৃশ বলতে এটাই বোঝায় প্রতিটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা যে পরিমাণ থাকবে প্রতিটিতেই সেই একই পরিমাণ থাকবে। একইভাবে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যাও প্রতিটি সংখ্যাটিতে একই পরিমাণ থাকবে। অঙ্কের সংখ্যার মান যা হয় হোক, অঙ্কের সংখ্যা একই পরিমাণ হবে। তাহলে সেটা যদি আমাদের করতে হয়, এখন কি করতে হবে? এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাই প্রথমটিতে অনাবৃত অঙ্কের সংখ্যা 0, দ্বিতীয়টিতে 1, তৃতীয়টিতে 2। অর্থাৎ সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা 2। সুতরাং প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। দাঁড়ালো কি যে যেহেতু এখানে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা 2, সুতরাং সদৃশ আবৃত ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। আবার প্রথম সংখ্যাটিতে আবৃত দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা 1, দ্বিতীয়টিতে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা 2, তৃতীয়টিতে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা 3। আবার আবৃত দশমিক ভগ্নাংশ 3টিতে আবৃত অঙ্কের সংখ্যা 1, 2, 3। সুতরাং লসাগু 6 হবে সদৃশ আবৃত ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা। তাহলে আমরা খেয়াল করলাম যে অনাবৃত সদৃশ আবৃত ভগ্নাংশ তৈরির ক্ষেত্রে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে দশমিকের পরে যেই আবৃত দশমিক ভগ্নাংশে সর্বোচ্চ পরিমাণ অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে, ততটি সদৃশ ভগ্নাংশে ততটি অনাবৃত অঙ্ক সংখ্যা হবে। আর আবৃতর ক্ষেত্রে দশমিকের পরে প্রতিটিতে যতটি করে আবৃত অঙ্ক সংখ্যা থাকবে, সকল সংখ্যার
লসাগু পরিমাণই হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা। এক্ষেত্রে প্রথম সংখ্যাটিতে আবৃত অঙ্কের সংখ্যা দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যা 2, তৃতীয় সংখ্যাটিতে দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা 3, তাদের লসাগু 6। তাহলে সকল সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যা হবে 6। অর্থাৎ 1.3 পৌনঃপুনিক ইকুয়াল টু 1. দুটি অনাবৃত অঙ্ক তাহলে 3 এবং 6টি আবৃত অঙ্ক সংখ্যা তাহলে 3 6টি প্রথম 3তে পৌনঃপুনিক, শেষ 3তে পৌনঃপুনিক। 1.123 এই ক্ষেত্রে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। তাহলে 1 অনাবৃত অঙ্ক আছে। এবার আমাদের আবৃত হলো 2, 3। তাহলে 2, 2 প্রথমে আসবে, 3 আর আসছে না কারণ আমাদের অনাবৃত অঙ্ক সংখ্যা 2টি, 2 আসলে 2টি হয়ে যাচ্ছে। এবার তারপরে 3, আবার 2, 3, আবার 2, 3, 2। অর্থাৎ আমরা মোট অঙ্ক দশমিকের পরে মোট অঙ্ক লাগছে আমাদের 8টি। তা আমরা 1 বসানোর পরে বাকি 7টি 23, তারপরে 2 দিয়ে 7টি বসিয়ে ফেললাম। বসানোর পরে এই 2 কে অনাবৃত অঙ্কের সংখ্যা 2 ঠিক রাখতে 2 কে পৌনঃপুনিক বাদে রেখে 1, 2 কে অনাবৃত অংশে রেখে বাকি 6টি অঙ্কের প্রথমটিতে পৌনঃপুনিক, শেষটিতে পৌনঃপুনিক দিলাম। তৃতীয় অঙ্কে আসি। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে 1.23 সেহেতু এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক আগে ছিল 2, 3, আর যেহেতু দরকার 2টি তাহলে 2, 3 রাখলেই হচ্ছে। এবার আমরা যে 4, 4, 5 দুইবার যদি বসাই আমাদের আবৃত 6টি অঙ্ক সংখ্যা মিলে যাচ্ছে। এগুলো পরস্পর সদৃশ আবৃত দশমিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে বিশেষ করে দশমিকের পরে অনাবৃত অঙ্কের সংখ্যা আর দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যার দিকে খেয়াল রেখে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যাকে নির্দিষ্ট করে এবং আবৃত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু তৈরি করে সেই পরিমাণ আবৃত অঙ্ক সংখ্যা বসিয়ে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা।